সংসদের উচ্চকক্ষ পিআর না হলে জুলাই সনদের স্বাক্ষর নিয়ে সন্দেহ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। বলেন, উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে ঐকমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এই নিয়ে সন্দেহের কথা জানান। তবে 5 আগস্টের আগেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে আশা করছেন তিনি। সকাল 10:30টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত 11 জন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এইসব কথা বলেন নাহিদ। এ সময় রোববার লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যের ঘটনায় নেত্রকোনায় বিএনপির প্রতিবাদকে অধিকার হিসেবে মন্তব্য করেন তিনি। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। তো সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত 2:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় আয়ান। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। নিহত আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার শরীরের 40% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জন রোগী। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। একজনকে লাইফ সাপোর্ট এবং অপর 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর, তবে তারা ঝুঁকির বাইরে নন। বাকি 21 জনের অবস্থা উন্নতির দিকে। এর আগে রোববার বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 3 জনের পরিবারের সঙ্গে দেখা করতে গাজীপুরে যান বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। বিমান বাহিনীর সদস্যরা নিহতদের কবরের পাশে গিয়ে গার্ড অফ অনার দেন। তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রতিনিধি দলের প্রধান এবং বিমান বাহিনী উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, আহতের চিকিৎসার জন্য কোনো ঘাটতি নেই। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশ পাঠানোর প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হতাহতদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আব্দুল মুবাশশির মাকিন, সায়মা আক্তার এবং আফসানা আক্তার প্রিয়া। তাদের বাড়ি গাজীপুরে। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটে নিহত 5 তরুণের মধ্যে 3 জনের পরিবার পেয়েছেন সরকারি বেসরকারি সহযোগিতা। বাকি 2 পরিবার বঞ্চিত রয়েছেন সরকারি সহযোগিতা থেকে। এছাড়া একজনের নাম ওঠেনি সরকারের তালিকায়। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো চান সরকারি সহযোগিতা সহ শহীদের রাষ্ট্রীয় মর্যাদা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটের 0 পয়েন্টে পুলিশ ও আওয়ামী লীগের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 11 শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। তার মৃত্যুর পর শোকে স্তব্ধ পরিবার। বাড়ি নির্মাণ সহ সরকারি সহায়তা পেলেও ছেলেকে হারানোর কষ্ট ভুলতে পারেননি তার মা। তারা শাস্তি পাক। 1 বছর হয়ে যায়, আমার সন্তান নাই, আর কোনো সন্তান যেন না হারায়। 5 আগস্ট ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন কালাই উপজেলার কলেজ ছাত্রী রীতা আক্তার। একই রাতে জেলার থানাগেট এলাকায় পুলিশের গুলিতে মারা যান আরেক তরুণ মেহেদি হাসান। সরকারি বেসরকারি সাহায্য পেয়ে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরলেও সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। যত টাকা পয়সা থাক আমাদের আর সুখ শান্তি নেই। ছেলে মেয়েকে আমি খুব দুঃখ নিয়ে বাবা। যেটা আসল, যেটা মেন, সেটাই তো আমার নাই। টাকা পয়সা দিয়ে আমি কি করব? আর বাচ্চাদেরকে আমি কিভাবে ম্যানেজ করব? তবে শহীদদের তালিকায় নাম আসেনি মোহতাসিম হাসান ফাহিমের। হাকিমপুরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিলে আটকা পড়ে সহযোদ্ধারা। তাদের উদ্ধারে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফাহিম। আরেক হতভাগা মিনহাজের পরিবার পাননি সরকারি সহযোগিতা। গণ্যমান্য ব্যক্তিরা তারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এত দৌড়াদৌড়ি করেও সরকারের কাছ থেকে কোনো সাহায্য যাবত পর্যন্ত আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়পুরহাট জেলার 4 জন শহীদ আছেন এবং বাকি
এই পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। জয়পুরহাটের 5 তরুণ নিহতের ঘটনায় 12 মামলায় আসামি করা হয়েছে প্রায় 2000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সকাল 9:30টায় জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি শেরি বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল কম্পাউন্ড প্রদক্ষিণ করে। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁদপুরে মেডিকেল ক্যাম্প এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ডায়াবেটিস হাসপাতালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে নাটোর, খাগড়াছড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে আরবাড়ি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। টিন, পানির ট্যাঙ্ক, রেশন সামগ্রী ও ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মাটিরাঙ্গা জোনের 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ পেয়ে সন্তুষ্টি জানান রোগীরা। কুমিল্লা এবং শেরপুরেও সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। রোববার রাতে টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। ঘটনাস্থল এবং আশপাশের ম্যানহোল এবং খালে সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ম্যানহোল রক্ষণাবেক্ষণে গাজীপুর সিটি কর্পোরেশনের গাফিলতি এবং পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন এলাকাবাসী। রবিবার রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে যান একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তাসনিম সিদ্দিকী জ্যোতি। সেখান থেকে বের হয়ে সড়কের ওপর ঢাকনাবিহীন মেন হলে পড়ে যান তিনি। 10 ফুট গভীরতার মেন হলটিতে সে সময় বৃষ্টির কারণে পানি জমেছিল। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে রাতে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয় তাদের কাজ। 11:30 পর্যন্ত বিচাইছি, আমি আর পাইনি। অ্যাম্বুলেন্স হ্যালো নামছে গভীরতে, আর পাই না। হসপিটালে ডক্টর ভিজিট করতে, তো ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা। ম্যানহোলটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন থাকলেও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। অভিযোগ স্থানীয়দের। মর্মান্তিক এই ঘটনার জন্য সিটি কর্পোরেশন ও সড়কের পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা। টঙ্গী থেকে বাইপাস পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন ম্যানহোলের এরকম ঢাকনা, স্ল্যাব খোলা, এজন্য এগুলি দেখার মতো কেউ নাই। হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। সকাল থেকে আবারও চলে উদ্ধার অভিযান। তবে বৃষ্টির কারণে মেন হল এবং সংলগ্ন ড্রেন পানিতে পূর্ণ থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয়, জানালো ফায়ার সার্ভিস। রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত সম্পূর্ণ আমাদের বিপরীতে। তারপরেও আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে। তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ম্যানহলে পড়ে যাওয়া তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুরে থাকতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টির কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা তলিয়ে গেছে নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের ইদ্রাকপুর, কাকড়াবনিয়া সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে রাঙাবাড়ির অন্তত 10টি গ্রামে পানি ঢুকেছে। নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান এবং সৈকতের প্রবেশের সড়কেও। এদিকে টানা বৃষ্টির কারণে সকাল থেকে লক্ষ্মীপুর পৌরসভা সহ উপকূলীয় এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েন স্কুল, কলেজ এবং অফিসগামী লোকজন। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন জানান, দুর্ভোগ থেকে মুক্তি পেতে কাজ চলছে। জোয়ারের পানিতে আমাকে ঘর বাড়ি তলাইয়ে লয়ে গেছে, আমরা রাঁধতে পারতেছি না। আমাকে মনে করেছিলাম কাজ করছে, পানি আমাদের এই যে দীর্ঘদিনের একটা সমস্যা, এটা হয়তো দূরীভূত হয়েছে, কিন্তু আসলে না। আমরা এখনো
এইখান থেকে মুক্তি পেতে পারি নাই। যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা বারের পরে খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। নোয়াখালীর হাতিয়ায় ব্ল্যাকহেডের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ আছেন একজন। ভোরে সূক্ষ্মচর ইউনিয়নের চরামানুল্লাহ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় একটি মাছ ধরার ট্রলার নোঙর করে 4 জেলে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি ব্ল্যাকহেড ট্রলারটিকে ধাক্কা দেয়, এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা 2 জেলেকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ হন 2 জন। প্রায় 1 ঘন্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চলছে। দুই জেলার চালক এবং শ্রমিকদের মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয় দুর্ভোগে যাত্রীরা। গত শনিবার রাজশাহীর গোদাগাড়িতে 2 জেলার বাস চালক এবং শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাস চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। পরে রাজশাহীর আরেক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক এবং শ্রমিকরা। এরই জেরে 2 জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে অটোরিকশা বা ছোট যানবাহন চলাচল করছেন যাত্রীরা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় 6 মাস ধরে পুলিশ হেফাজতে বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমান, তাকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার। নাবিকদের সংগঠন বলছে মামলা দেখভালের দায়িত্ব জাহাজ মালিক প্রতিষ্ঠানের হলেও সরকারের উদ্যোগেই আটক বাংলাদেশি নাবিক মুক্তি পেতে পারেন। চলতি বছরের 29 জানুয়ারি ভেনেজুয়েলায় পণ্য খালাস করে বন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি ম্যাগনা প্রেস্টিজেস। কিন্তু সে সময় ভুল বুঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়ে এমভি ম্যাগনা প্রেস্টিজেস। দুর্ঘটনায় মামলার পর জাহাজসহ নাবিকদের আটক করে ভেনেজুয়েলা পুলিশ। ডিউটি অফিসারেরও কিছু দায় ছিল, চিফ ইঞ্জিনিয়ারেরও কিছু দায় ছিল। ক্যাপ্টেন নিজের ঘাড়ে নিয়ে নেওয়াতে এখন হচ্ছে ক্যাপ্টেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে কয়েক মাস ধরে সেই লোকাল মামলাটা চলছে। চলতি মাসে আইনি প্রক্রিয়ায় জাহাজ ও অন্য নাবিকরা মুক্ত হলেও ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে হেফাজতে রাখে পুলিশ। আমার ছেলে মেয়ে দুটো প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করছে। সরকার প্লাস কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট, তাকে যে কোনোভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে মুক্ত করতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলছে মেরিনারদের সংগঠন। যেটা এখন করতে হবে কোম্পানি করতেছে, কিন্তু কোম্পানি আমার মনে হয় আরও টার্গেট বেসড এবং একটা নো পে বেসিস এরকম স্ট্রং লয়ার দিয়া এটা প্লিট করা উচিত, যাতে তাড়াতাড়ি করা যায়। এদিকে সরকারের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। একেবারে নিরাশা হওয়ার কিছু নেই, একটা আশাব্যঞ্জক ব্যাপার আছে। আমাদের ডিজি শিপিং অফিস কিন্তু কনস্ট্যান্টলি তাদের সাথে কাজ করছে। যান্ত্রিক কারণে রাশিয়ায় গত বছরের 29 ডিসেম্বর থেকে আটকা ছিল মেঘনা গ্রুপের আরেকটি জাহাজ এমভি ম্যাগনা প্রিন্সেস। 1.5 মাস আগে রাশিয়া ছাড়ে সেই জাহাজ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টানা বৃষ্টির কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আমরা এবারে আরও জানবো, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, জলাবদ্ধতা বৃষ্টির কারণে কতটুকু হয়েছে এবং কি পরিস্থিতি শহরের? জি, সকাল থেকে কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিন্তু সকাল 10টার দিকে আমরা দেখেছি, 10টার কিছু পরে বরিশালে ভারী বৃষ্টিপাত হয়। 2 ঘন্টায় কিন্তু বরিশালে 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যে চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরিশাল নগরীর বটতলা থেকে চৌমাথা যে নবগ্রাম রোড এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু এখন এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 2 ঘন্টা এবং এরপরে গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যে অন্যান্য যে সড়কগুলো ছিল বরিশালের, সেই সড়কের মূল
সড়কের পানি কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে নেমে গেছে, কিন্তু এখন যে সড়কটিতে আমরা রয়েছি সেই সড়কটিতে কিন্তু আসলে রাস্তার এক পাশের পানি কিছুটা নামতে শুরু করলো, অপর যে পাশটি রয়েছে সেখানে কিন্তু পানি এখনো রয়েছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারা যেটি বলছেন যে এখানকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে কিন্তু পানি নামতে সময় নিচ্ছে। বৃষ্টি যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা কিন্তু এখানকার যে আশেপাশের যে অলিগলিগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে পানি এখনো নামেনি, সেখানে কিন্তু অলিগলির ভিতরে পানি রয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে বিকাল ৩টা পর্যন্ত বরিশালে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে এবং বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালের বৃষ্টি হবে এবং বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি কখনো ভারী এবং কখনো মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিসকে আমাদেরকে জানিয়েছেন। জি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি হচ্ছে যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে শহরে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে বিশেষ কিছু জায়গায় যেসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হতো সেই সব জায়গায় কিন্তু ইতিমধ্যে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা নতুন চালু করা হচ্ছে এবং সেখানে কিন্তু ড্রেনের নতুন করে কাজ চলছে। কিন্তু এখন যে জায়গাটি আমরা রয়েছি সেখানে আসলে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একটি যে জায়গাটি ড্রেন থেকে পানি নামার যে বিষয়টি সেখানে স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এখানে ময়লা থাকার কারণে কিন্তু এই পানিগুলো নামতে পারছে না এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা বলা হচ্ছে যে তারা নিয়মিত ময়লা আবর্জনা যেগুলো রয়েছে ড্রেনের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু তারা পরিষ্কারের করছেন এবং সেই পরিষ্কারের ফলে কিন্তু আসলে বরিশাল নগরীর যে মূল কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সড়কে পানি জমছে না। যখন ভারী বৃষ্টিপাত হয় তখন অস্থায়ীভাবে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি কিন্তু ঘন্টা 1-2 এর মধ্যে কিন্তু নেমে যায়। তবে এই সড়কটির অবস্থা হচ্ছে যে যেহেতু নিচু একটি সড়ক এবং এখানে জলাবদ্ধতা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখি যখন বৃষ্টিপাত হয় বা জোয়ারের পানি আসে তখনই কিন্তু এই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। 5 মাস পর আগামীকাল থেকে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি এই ঘোষণা দেন। এই তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে গত 18 ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এরপর থেকে কখনো ছাত্র আবার কখনো শিক্ষকদের দাবির কারণে কুয়েটে অচল অবস্থা সৃষ্টি হয়। কুয়েট খুললেও ক্লাস হয়নি। গত বৃহস্পতিবার কুয়েটে নতুন উপাচার্য নিয়োগ হয়। ছাত্র শিক্ষক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নতুন উপাচার্য। বৈঠকে শিক্ষক এবং ছাত্ররা তাদের আন্দোলন থেকে সরে আসেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে লক্ষ্মীপুরে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষকরা বলেন, দেশে প্রাইভেট বিদ্যালয় বা কিন্ডারগার্টেনগুলোতে প্রায় 1 কোটি শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ ধরনের সিদ্ধান্তকে বৈষম্য দাবি করে প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগের দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী 15 সেপ্টেম্বর বিকেল 3টায় সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে 31 জুলাই। চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ 14 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 17 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। আর 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব অপু, জানতে চাই যে তফসিল তো ঘোষণা করা হয়েছে, সার্বিকভাবে প্রস্তুতি কেমন মনে হচ্ছে?
আসলে রাকসুর নির্বাচনকে নিয়ে যে দীর্ঘদিনের চাওয়া, সেই চাওয়ার একটা পর্ব চলতেছিল এই গত কয়েক মাস ধরে। পরিবর্তিত ওই যে গত 5 আগস্টের পরেই যে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারাই মূলত এই নির্বাচন দেওয়ার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছিল এবং একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। তারই অংশ হিসাবে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। সেই নির্বাচন কমিশনই মূলত এই সময়তে গত কয়েকদিন ধরে, কয়েকটা মাস ধরে মূলত যে কাজটি তারা করেছেন, যে নির্বাচন একটি সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য যেই সব বিষয়গুলো দরকার, বিশেষ করে বিভিন্ন পক্ষের সাথে কথা বলা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে মূল শিক্ষার্থীরা, তাদের সাথে যে আলোচনা, সেই আলোচনাগুলোর পর্বগুলো সেরেছে। এবং আজকে যখন তফসিল ঘোষণা করা হয়, সেই সময়ে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে পরিস্থিতি, তাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে একটি নির্বাচন করার ব্যাপারে তারা কতটা আত্মবিশ্বাসী। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আমজাদ হোসেন, তিনি আমাদেরকে একটি বিষয়টি নিশ্চিত করছিলেন যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার জন্য যেসব প্রস্তুতি দরকার, সেইগুলোই মূলত গত কয়েক মাস ধরে করা হয়েছে। এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তারা একটি ভালো নির্বাচন শিক্ষার্থীকে দিতে চান এবং সেটি তারা করবেন বলে বলছেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে নির্বাচনী আচরণবিধির ব্যাপার। আচরণবিধি প্রণয়নের কাজটি করেছে এবং আচরণবিধি প্রকাশ করা হবে যখন, এরও একটা তারিখ দেওয়া হয়েছে যে, এবং ভোটার তালিকা প্রকাশ করার আগেই মূলত একটি আচরণবিধি প্রকাশ করা হবে। এই আচরণবিধির মাধ্যমে নিশ্চিত করা হবে যে সুষ্ঠুভাবে নির্বাচনটি করার ব্যাপারে। এই আচরণবিধিতে যেমন একটি বিষয় আলোচনা আসছিল বেশ কিছুদিন ধরেই, যে যারা মাদকাসক্ত কেউ যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে। এইরকম আরও কিছু বিষয় থাকছে, যে মূলত দীর্ঘ সময় ধরে, প্রায় 3.5 দশক ধরে রাজশাহীর যে সাধারণ শিক্ষার্থীরা, যেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানিয়ে আসছিল এবং তারা রাস্তায় নেমেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে এবং আজকেও ছাত্র শিবিরের পক্ষ থেকে অবস্থান নিয়েছিল। তারা কয়েকদিন ধরেই বলছিল যেটি, যে নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি নিয়ে গড়িমসি করছে, এরকম দাবি করছিল। তো যখন এখানে তফসিল ঘোষণা করা হয়, তখন আমরা কিছু শিক্ষার্থীর উপস্থিতি দেখেছি, তাদের পক্ষ থেকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহ যারা এই যে নির্বাচনের দিয়ে সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিল, তাদের পক্ষ থেকে মূলত নির্বাচনটিকে সুষ্ঠু করার দাবি জানানো হচ্ছে এবং এই নির্বাচনকে তারা সবাই স্বাগত জানাচ্ছে। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহাল দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জলদস্যু আহত হয়েছেন একজন। সকাল 9:30টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের কালীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালুমহল দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে জলদস্যু শুটার মান্নান এবং পিয়াস নয়ন গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শুটার মান্নান ঘটনাস্থলে নিহত হয়। গুলিবিদ্ধ হয় মান্নানের সহযোগী হৃদয়ও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। 3 দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে বিএমডিএ ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, এটি দুঃখজনক। বিএমডি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রাখে ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিচ্ছেন। এতে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি শিক্ষার্থীদের। নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাওন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2টি হত্যা এবং আওয়ামী লীগের আমলে একটি হত্যা চেষ্টা সহ 3টি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মানিক। রাঙ্গামাটি শহরের সবচেয়ে কাছের ইউনিয়ন বন্দুকভাঙা, অথচ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত চেঙ্গি নদীর পাড়ের মানুষ। 65 বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় স্থানীয়রা দিন কাটছে 15,000 বাসিন্দার। নতুন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
চেঙ্গি নদীর পাড়ে বন্দুকভাঙ্গা ইউনিয়ন ১৯৬০ সালে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে জলমগ্ন হয়। শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউনিয়নটি। এরপর ৬৫ বছর পার হয়ে গেলেও শহরের সবচেয়ে কাছের ইউনিয়ন হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পৌঁছায়নি এখানে। স্থানীয়রা বলছেন, কৃষিতে ব্যাপক সম্ভাবনা থাকলেও বিদ্যুৎ না থাকায় গড়ে ওঠেনি সেচ ব্যবস্থা। এছাড়া ইউনিয়নের ১৫ প্রাথমিক বিদ্যালয় ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আজও পর্যন্ত আমরা বিদ্যুতের মুখ দেখতে পাইনি। এই কারণে বিদ্যুৎ আমরা পাইনি সেটা আমরা বুঝি না। ইন্টারনেটের ব্যবস্থা ঠিকমতো না হওয়ার কারণে আমরা অনেক তথ্য প্রযুক্তিতে পিছিয়ে যাচ্ছি, তারপরে কৃষি প্রযুক্তিতেও পিছিয়ে পড়তেছি। আমরা তো যদি বিদ্যুৎ পেতাম, আমাদের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা হয়ে অনেক আমরা সুযোগ সুবিধা পেতাম। অনেকে সোলার প্যানেল ও জেনারেটরে বিদ্যুতের ব্যবস্থা করতে পারলেও অন্যদের অবস্থা শোচনীয়। জনপ্রতিনিধিরা বলছেন, বিগত সরকার ৩টি পার্বত্য জেলায় কোটি টাকার বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করলেও কোনো সুবিধা পাননি এই ইউনিয়নের মানুষ। মানে জরিপ করা হয়েছে, এই যে বিদ্যুৎ আসতেছে এই প্রজেক্টে আমি আপনাদের প্রথম প্রায়োরিটি দেব, আবার সেটা চলে যাওয়ার পরে আবার একটা প্রজেক্ট আসলে দিয়ে দেবে। শুধু আশায় আজ পর্যন্ত কোনো কিছু হয় না। নতুন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের। আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটি চালু হবে। প্রকল্পটি অলরেডি ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। আশা করি উক্ত গ্রামের সমস্যার সমাধান হয়ে যাবে। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ৮৩ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে ২,০০০ পরিবারের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৬ দশক ধরে মাত্র ২ থেকে ৫ টাকায় চুল কাটেন সাতক্ষীরার পরিতোষ রায়। বয়সের ভারে নুয়ে পড়লেও মানসিক দৃঢ়তায় এখনও সেবা দিয়ে বেড়ান পুরো এলাকায়। তার কাছে টাকা নয়, মানুষের হাসিয়েই বড় পারিশ্রমিক। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের পরিতোষ রায়। বয়স ৭৫ পার হলেও কাজের ব্যস্ততা কমেনি তার। ৬ দশক ধরে মাত্র ২ থেকে ৫ টাকায় চুল কাটার কাজ করছেন তিনি। পেশা জীবনে কখনো টাকার লোভ পেয়ে বসেনি পরিতোষ রায়কে। মানুষের সেবা করতে পারলেই যেন তৃপ্তি অনুভব করেন। হিন্দু মুসলমান সত্যবরণ জাতের সবার বাড়ির খেদমত বা ছোট বাসা গাছা আপাল বিরুদ্ধ সবাই সেবা করি। তারা খুশিতে ২-৫ টাকা যা দেয় তাতে আমি সন্তুষ্ট, হাসি খুশিভাবে আমি দিন করি যাই। প্রতিদিন সকাল ৭টায় বাড়ি থেকে বের হন পরিতোষ রায়। সাইকেলে বাঁধা থাকে একটি হারিকেন, যেটা সারা জীবনই কাছে রাখেন তিনি। কখনো রাস্তায়, কখনো বাড়ির বারান্দায়, আবার কখনো কারো উঠোনে চুলদাড়ি কাটেন। কেউ কেউ দেন না টাকাও, কিন্তু কাজের পরে কারো কাছে টাকা চেয়েছেন এমন নজির নেই। আমি আমার ছেলেবেলায় আমার বাবাকে দেখতাম যে আমার চুল কাটিয়ে নিয়ে ওনাকে ৫ টাকা দিতে। তো সেটা আজ থেকে ২৫-৩০ বছর আগের কথা। আমি ২০ বছরের মতো এখান থেকে চুল কাটি, সেভ হয়, খুব আরামদায়ক, জনসহকারে কাটে। আমি বাজারে থাকি, মাসে ১-২ বার এখানে আসি। উনি আমাদের অনেক সেবা দেয়। আমার হিন্দু মুসলমান বৌদ্ধ সবার সেবা দেয়। ৫০ টাকা, ৫ টাকা, ১০ টাকা যে যা আনতে পারে, কারো ফেরান না। নির্লোভ আর পরিশ্রমী এমন চরিত্রের মানুষ বর্তমান যুগে বিরল। পেশা থেকে তেমন টাকা পয়সা না পেলেও মানুষের ভালোবাসা কম পাননি পরিতোষ রায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল স্টারলাইন পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফেনীর বহিপাল থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রামে যাচ্ছিল। লালপোলে এলাকায় পৌঁছলে ইউটার্ন করার সময় একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে আহত হন ৮ জন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাজীব হোসেন নামে একজন মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।